অ্যাকচুয়ালি বিএনপি সিদ্ধান্তহীনতায় ঢুকছে। আমি মোটা কথায় বলি, মোটা দাগে বলি, বিএনপি গভর্নমেন্ট এর সঙ্গে একটু সম্পর্ক চাচ্ছে, ওর সঙ্গে একটু, এগুলো করে হয় না। আপনাকে সরকার চালাতে গেলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি গণতান্ত্রিক, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি। এই চুক্তিটা চায়নাও খুব ভালো চোখে দেখছে না, যে কারণে কিন্তু বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী চায়না সফরও আগাচ্ছে না। উনি বোধহয় মালয়েশিয়া প্রথম যাচ্ছেন। আমি এখন যা দেখছি তাতে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংঘাতময় হয়ে উঠবে। এদের উপরে এই মাহফুজ, যারা এই তরুণ নতুন প্রজন্মের রাজাকার আলবদর, তাদেরকে আমি খুব দায়িত্ব নিয়ে, মানে আমি খুব ভেবে চিন্তেই বলছি। আমরা যেরকম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা দাবি করি, এরা হচ্ছে নতুন প্রজন্মের রাজাকার আলবদর। কিসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে? ৭১-এর যুদ্ধাপরাধের বিচার আদালতে প্রমাণিত হয়েছে। আর প্রথম কথা, ২৪-এর সরকারে তোফায়েল আহমেদ ছিলেন না। তোফায়েল আহমেদ তখন বর্তমান বিগত আওয়ামী লীগ সরকারের কোনো পার্ট নন। নাম্বার ২, ২৪-কে যারা, আমি পরিষ্কার করে বলতে চাই আপনার এই জনপ্রিয় অনলাইন মিডিয়ার মাধ্যমে, ২৪-কে যারা ৭১-এর সঙ্গে তুলনা করতে চায় তারা পাকিস্তানি অনুচর। তাদের চেতনায় পাকিস্তান, তাদের রাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন পাকিস্তান ভেঙেছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, রাজনীতি বিশ্লেষক, অ্যাডভোকেট মামুন মাহবুব। মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বেশ কয়েকটি বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। তার ভিতরে প্রথমে একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে পুশব্যাকের চেষ্টা চলছে পশ্চিমবঙ্গ থেকে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর মধ্যে দাবি করেছেন ৫,০০০ অবৈধ বাংলাদেশিকে পুশিং করা হয়েছে। আমাদের বিজিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা এই ধরনের ঘটনা প্রতিহত করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক কি চরম পর্যায়ে আবার তিক্ততার দিকে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। দেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বলার কোনো অধিকার নেই, কারণ এটি একান্তই ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয়। আমি বরং বলতে চাই যে গত ৩ দিন আগে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং হয়, সেখানে রণধীর জয়সাল ভদ্রলোক, উনি বলেছেন যে এই সরকার আমল না, ইভেন জননেত্রী শেখ হাসিনা সরকারের আমল থেকেই ভারত সব মিলে প্রায় ১৫,০০০ ১৬,০০০ পুশিং বিষয়ক চিঠি দিয়ে রেখেছে নাগরিকত্ব যাচাই টাচাইয়ের ব্যাপারে। রাজনীতির উত্তাপের জন্য আমাদের এখানেও যেরকম উগ্র ভারত বিরোধিতা কথা বলে, পশ্চিমবঙ্গ বিজেপিরা এগুলো কথা বলে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, সেটা নয় রাজনীতিবিদ তাদের রেটরিক করে। কিন্তু সরকার টু সরকার সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি ভারতের কেন্দ্রীয় সরকারের মুখপত্র যেটা বলেছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন সময় এটার উত্তর দেওয়া এবং আমাদেরকেও জানানো যে আসলে ভারত এটা পাঠিয়েছে কিনা এবং সেই নাগরিকদের কি ব্যাপার। কারণ একটা তো ফ্যাক্ট, তারা তো আর আকাশ থেকে আসেননি। তারা যদি সত্যি আমাদের দেশে নাগরিক হয়ে থাকেন সেটাও বিবেচনার বিষয়। কিন্তু আমি মনে করি যাই করুক না কেন, একটা হিউম্যান ফেস থাকতে হবে, অর্থাৎ মানবিক চরিত্র থাকতে হবে। মানুষ তো, পশু পাখি না যে ধাক্কা দিয়ে সরালাম আবার ধাক্কা দিয়ে ফেরত পাঠালাম। তো এটি দুই সরকারেরই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়। তো আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহবাজ তিনিও বলেছেন যে আমরা এর মধ্যে ৫ বার চিঠি দিয়েছি, অন্তত আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি সেখানে কোনো বাংলাদেশি থেকেই থাকে, অবৈধ বাংলাদেশি, তো সেই প্রক্রিয়ায় ফেরত পাঠানো হোক বা আমাদেরকে চিঠিপত্র দেওয়া হোক, কিন্তু ভারত নাকি কোনো ধরনের জবাব দেয়নি। এর মধ্যে আপনি যদি বলেছেন সেটিও ঠিক আছে, শ্রী রণধীর জয়সাল তিনি এই ধরনের দাবি করেছেন। সমস্যাটা আসলে কোথায়, রাজনৈতিক নাকি বা অন্য কোনো জায়গা থেকে এই ধরনের ইচ্ছাকৃতভাবে কোনো সংকট তৈরি করা হচ্ছে? একটা সমস্যা তো আছেই। ভারত এবং বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিকে যে খুবই উত্তাপ ছিল, আমি বলছি আন্তরিকতার উত্তাপ। ধরেন বেগম খালেদা জিয়ার দাফনের সময় ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এসে বসে থাকলেন, আরেক জিয়া এবং তার কন্যার সঙ্গে আলাদা করে দেখা করলেন। আবার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের শপথ গ্রহণের সময় স্পিকার, যিনি অত্যন্ত বিজেপি ঘনিষ্ঠ, বিজেপিরই নেতা, ওম বিড়লা, তিনি আসলেন, জয়েন করলেন অনুষ্ঠানে। তো তারপর থেকে কিন্তু দুই দেশেরই সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে দুটি প্রতিবেশী দেশের সম্পর্কের স্বাভাবিকতা হবে। দ্বিমত থাকবে, অনেক অমীমাংসিত বিষয় তো আছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা স্বাভাবিকতা আসবে, অর্থাৎ ন্যাচারাল কার্সিগুলো থাকবে, ভিসা সহজ হবে। তো এইটা এখন বিএনপির তো, আমি অনেক কিছু মতো এই ক্ষেত্র সম্পর্ক উন্নয়ন বা যাই রাখুক সেটারও যেরকম সিদ্ধান্তহীনতা, আবার এটাও সত্য ভারতেও একটা উগ্র ধর্মান্ধ শক্তির উত্থান হচ্ছে।
তো সব মিলে বোঝা খুব মুশকিল। কিন্তু আমি নাগরিক হিসাবে মনে করি যে দুটি দেশেরই মিনিমাম সম্পর্ক ভালো রাখতে হবে দুই দেশের সাথে। এর সাথে মানে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই বা কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গের মাঝখানে এলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলেন, তখন অনেকেই বলছেন যে এটি ভারত বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। যদিও আমাদের মধ্যে কিছু মানুষ বলে আসলাম যে অবশ্যই প্রভাব ফেলবে, প্রভাব তো একটা বিরূপ প্রভাব তো দেখা যাচ্ছেই। আহ এর পিছনে অনেকগুলো কারণ ছিল যে আমরা যারা এগুলো দাবি করছিলাম। তার মধ্যে একটা ছিল যে শেখ হাসিনা ইস্যু। আবার আপনি যদি বললেন যে ভারত চাইছিল সম্পর্ক উন্নয়নের চেষ্টা, কিন্তু আমাদের সরকার, তারেক রহমান সরকার যেভাবে ক্রমশই মার্কিন বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, চীনের সাথে তিস্তা প্রজেক্ট, আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ইস্যু এবং আন্তর্জাতিক এই বিষয়গুলো কতটা কাজ করতে পারে, যে ইচ্ছাকৃতভাবে ভারত চাপের মধ্যে রাখতে চাইছে কিনা তারেক রহমান সরকারকে। না দেখেন, সবচেয়ে বড় ক্ষতি তো ইচ্ছাকৃত ভাবেই করে গেছে একটা মৌলবাদী বিগত পাকিস্তানপন্থী ইউনূস সরকার। 9 ফেব্রুয়ারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে রিয়েলিতে এতকাল তো আমরা অন্যান্য চুক্তিকে গোলামির চুক্তি বলতাম, কিন্তু সত্যিকার অর্থে গোলামির চুক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এমনকি আপনি খেয়াল করেছেন কিনা, এই চুক্তিটা চায়নাও খুব ভালো চোখে দেখছে না, যে কারণে কিন্তু বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী চায়না সফরও আগাচ্ছে না। উনি বোধহয় মালয়েশিয়া প্রথম যাচ্ছেন। তো সেদিক দিয়ে তো একটা আছেই। আর বাংলাদেশের যে কোনো সরকার, আমি আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার সময়ও দেখেছি, উনিও চেষ্টা করেছেন চায়না ভারত সবাইকে মিলেমিশে থাকার। তো এই সরকারের উচিত হবে সব সরকারের সঙ্গে একটা দূরত্ব রেখে বন্ধুত্ব করা। এমনি তো আমেরিকার কাছে আমাদের বন্ধক দেওয়া হয়েছে, এখন সেই চুক্তিরও কিভাবে পুনর্মূল্যায়ন করা যায়। আর বাংলাদেশ সরকারের আরেকটা প্রবণতা আমি দেখছি, এটা খুব আমি আমি হতাশ, যে যেখানে সারা বিশ্ব জানে পাকিস্তান একটা মৌলবাদী রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, পাকিস্তানের এডুকেশন, পাকিস্তানের প্রশাসন, এগুলোর চাইতে আমাদের প্রশাসন, আমাদের এডুকেশন অনেক ভালো অবস্থায়। আমরা হঠাৎ দেখলাম বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলছে পাকিস্তানে লেখাপড়া ভালো, আবার আমাদের কয়েকজন অ্যাডমিনিস্ট্রেটর গিয়েছেন পাকিস্তানের ট্রেনিং আনতে। পাকিস্তানে কি ট্রেনিং আনবে জানি না। পাকিস্তানে সারা বিশ্বে একটা কাজেই সুখ্যাতি বা কুখ্যাতি বলেন, সেটা হচ্ছে তারা জঙ্গি প্রোডাক্ট করে। এই যে আপনার জয়সে মোহাম্মদ, আরো যা যা জঙ্গি আছে, সেগুলোর হেডকোয়ার্টার পাকিস্তানে, এবং সারা বিশ্বই জানে যে মৌলবাদী এবং ধর্মান্ধতা সৃষ্টির কারখানা হচ্ছে পাকিস্তান। তো সেইটার সঙ্গে বা আমাদের অ্যাকচুয়ালি বিএনপি সিদ্ধান্তহীনতায় ঢুকছে। আমি মোটা কথায় বলি, মোটা দাগে বলি, বিএনপি গভর্নমেন্ট এর সঙ্গে একটু সম্পর্ক চাচ্ছে, ওর সঙ্গে একটু, এগুলো করে হয় না। আপনাকে সরকার চালাতে গেলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি গণতান্ত্রিক, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, পাকিস্তানের সঙ্গে আমি সম্পর্ক চাই, কিন্তু তার আগে পাকিস্তান আমার কাছে করজোরে ক্ষমা চাইবে 71-এর গণহত্যার জন্য, যেটা আমাদের সরকারগুলো দীর্ঘদিনের স্ট্যান্ড। সেখান থেকে বিএনপি কি কারণে পাকিস্তানের প্রতি এত ভালোবাসা উগরে পড়ছে, এটা খুব দুঃখজনক এবং এটা সঠিক না। পাশাপাশি এই সিদ্ধান্তহীনতার কারণে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, যদিও সেই রাষ্ট্র সম্পর্কে অনেক ধরনের অভিযোগ বা প্রশ্ন আসছে, সর্বোপরি এই মুহূর্তে যে অবস্থান পাকিস্তান কেন্দ্রিক এবং ভারত কেন্দ্রিক, আহ, সবকিছু মিলিয়ে কি আমরা কোনো ধরনের চরম অস্বস্তি অথবা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কিনা? তা তো অবশ্যই। ধরেন, ভারতের জনগণ তো আমাদের শত্রু না, পাকিস্তানের জনগণ আমাদের শত্রু না। ভারতের সঙ্গে এই যে চেচে যে শত্রুতা, এটা তো ইউনুস করলো। ইউনুস এবং জামাতের ইনস্ট্রাকশন, এটা একই, ইউনুস জামাত এনসিপি একে অপরের পরিপূরক। আমাদের সমস্যা কি? শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে উনি ভারতের কাছে সব বিক্রি করে দিয়েছে। 18 মাস ইউনুস আসিফ নজরুল ক্ষমতায় ছিল, বিকৃত একটা নমুনা দেখাতে হবে। আমি বিএনপি সরকারকে অনুরোধ করব, সত্যি যদি শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে থাকে, তো বিক্রির নমুনাগুলো দেখান। আমরা জনগণ সেই ভারতের সঙ্গে আন্দোলন করে ভারতকে দাবি জানিয়ে সেগুলো ফিরিয়ে আনবো। এটা তো একদম একদম অপপ্রচার। বরং যে কাজগুলো, শোনেন, সব সরকারেরই দোষ থাকে, গুণ থাকে, কোনো সরকারি গুণবতী হয় না, কোনো সরকারি দোষে ভরা থাকে না। দোষ গুণ মিলেই সরকার। কারণ আমাদের সমাজে হয় কি, মানে কোনো রেশনালিটি কাজ করে না। আমরা কাউকে মহামানবী বানাই অথবা মহা দানব বানাই, মানব হিসাবে দেখি না। এই যে শেখ হাসিনা, এই যে আপনার এই যে লাইন যে টেনে রেখেছিল ডিজেল আনার, পাইপ আনার, এইটা যদি ইউনুস এসে বন্ধ না করে উত্তরবঙ্গের নাটোর পর্যন্ত আনতো, তাহলে তো বিএনপি জ্বালানি সংকটের এত মুখোমুখি হতো না। তবু তো যে ডিজেল সংকট মিটলো, এটা তো ওই জ্বালানি পাইপ আনার কারণেই। এবং ভারত তো দিল, ভারতও দিয়েছে, বিক্রি করেছে, আমরাও কিনেছি, কিন্তু একে অপরের সহযোগিতা তো লাগছে।
তো এইটা বিএনপির সরকারের উচিত হবে না ওই উগ্র ভারত বিরোধিতা করা কিংবা অহেতুক ভারতের সঙ্গে, কারণ পাকিস্তান এখানে খেলতে চায়, তার ৭১-এর প্রতিশোধ নিতে চায়, তার এখানকার যারা তার অনুগত লোক, তাদের যে শেখ হাসিনার যুদ্ধাপরাধীদের বিচার করেছিল আদালতের মাধ্যমে, তাদের ফাঁসি হয়েছে, তারা এই ঘটনার প্রতিশোধ নিতে চায়। যে কারণে ৩২ ভাঙার দিনে আপনি দেখেছেন পাকিস্তান আইএসআই এবং পাকিস্তান ফরেন মিনিস্ট্রি উল্লাস প্রকাশ করেছে, অর্থাৎ পাকিস্তান ৭১-এর থেকে বের হতে পারেনি। তাদের যে বেদনা, তাদের যে লজ্জাজনক হার বাংলাদেশের মানুষের কাছে বা ভারত বাংলাদেশের মিত্র বাহিনীর কাছে, সেই হাট থেকে তারা প্রতিশোধ নিতে চায়। আমাদের উচিত হবে বাংলাদেশ সরকারের এই কোন রাষ্ট্রের প্রতিশোধ স্পৃহার মধ্যে আমরা যেন বলি পাঠা না হই। হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের অনেক অমীমাংসিত সমস্যা আছে, এইটাও যেরকম আমরা সমাধান চাইবো, কিন্তু তাই বলে নতুন করে সম্পর্ক খারাপ করে না, সম্পর্ক ভালো করেই, ভালো রেখেই কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যা যা পদ্ধতি আছে তার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। আপনি ৭১-এর প্রসঙ্গ আনছিলেন, বা সেই প্রসঙ্গে একটি প্রশ্ন। আহ ইউনূস সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা মাহমুদ আলম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ জানাজা কেন্দ্র করে অনেক কিছু হয়ে গেছে, আমরা দেখেছি। তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হয়নি, শহীদ মিনারেও পর্যন্ত তাকে তার মরদেহ রাখার জন্য অনুমতি দেওয়া হয়নি, আর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তো জানাজা অনুষ্ঠিত হয়নি। তো জাতীয় সংসদে তোফায়েল আহমেদ সহ সাবেক ১৬ জন মন্ত্রী এবং এমপিদের বিষয়ে সব প্রস্তাব আনা হয়েছে, সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এই মাহফুজ আলম। তিনি বলছেন যে তার বক্তব্যটা এরকম যে এখানে ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন হবে না। ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগী ও ২৪-এর মানবতা বিরোধী অপরাধীরা উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে। মানে উনি ব্যঙ্গ করে বলছেন, যুদ্ধাপরাধের সঙ্গে তোফায়েল আহমেদের মতো মানুষদেরকে মানবতা বিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত করে দুটোকে এক করে দেখার আবার চেষ্টা, মানে ৭১-এর সঙ্গে আবার ২৪। হ্যাঁ, ২৪-এ তো অনেক ধরনের সহিংসতা হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো কারা কতটুকু করেছে সেই প্রশ্নগুলো এখন আসছে। ধরে নিলাম যে সবকিছুই আওয়ামী লীগ করেছে, ধরে নিলাম, আমি তর্কের খাতিরে বললাম যে ১৭ মানুষ আওয়ামী লীগ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারপরেও কি ৭১-এর যুদ্ধাপরাধের সঙ্গে তোফায়েল আহমেদের মতো মানুষদেরকে আমরা তুলনা করতে পারি? আমিও দেখেছি মাহফুজ আলমের ওই স্ট্যাটাস বা ওই ধরনের বক্তব্য। দেখেন, মাহফুজ আলম মাহফুজ আলম তো হিজবুত তাহরির করতো, একটা জঙ্গি মনোভাবাপন্ন, আবার তার সঙ্গে বাম লেভেল আছে। তার গুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত বেয়াদবদের সৃষ্টির কারখানার প্রধান ম্যানেজার ফরহাদ মাজার, এবং ফরহাদ মাজারই ২০০৭ সাল থেকে আওয়াজ তুলেছিল সংবিধান পাল্টাতে হবে। কারণ তারা জামাতও যেরকম আমাদের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, বামপন্থীদের মধ্যে একটা ছোট অংশ চৈনিকপন্থী, তারা এটাকে বলেছিল দুই কুকুরের লড়াই ৭১-এর মুক্তিযুদ্ধকে। ফলে তারা এই মুক্তিযুদ্ধের বিজয়কে সহ্য করতে পারে না। আর এই মাহফুজ আলম এ হচ্ছে স্ট্যান্ডার্ড এবং চার্টার্ড বেয়াদব। আপনার মনে আছে সে অ্যাডভাইজার হওয়ার পরে, ওত নেওয়ার পরেই সে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে এনেছিল। কত বড় বেয়াদবি! বিএনপি তো উচিত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শুধু মহান স্থপতি না স্বাধীনতার, উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এবং কত বড় উদ্ধত সে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়েছিল। আর এইটা যেটা আপনি বলছেন, পার্লামেন্টে জনাব তোফায়েল আহমেদ সহ অন্যান্য আওয়ামী লীগের যারা সাবেক মন্ত্রী ছিলেন তাদের সবার শোক নিয়েছেন। আমি বলবো সংসদের অবশেষে ঘুম ভাঙলো, কিন্তু এটি করেছেন, আমরা বলবো এই ঐতিহ্যকে বজায় রেখেছেন, ধন্যবাদ বর্তমান সংসদকে। কিন্তু আরো প্রয়োজন ছিল তোফায়েল আহমেদের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করা। আর তোফায়েল আহমেদ বা আব্দুর রাজ্জাক, সিরাজ আলম খান, বঙ্গবন্ধু তাজউদ্দিন সাহেবরা তো আছেই, এদের উপরে এই মাহফুজ, যারা এই তরুণ নতুন প্রজন্মের রাজাকার আল বদর, তাদেরকে আমি খুব দায়িত্ব নিয়ে, মানে আমি খুব ভেবে চিন্তেই বলছি। আমরা যেরকম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা দাবি করি, এরা হচ্ছে নতুন প্রজন্মের রাজাকার আল বদর। কিসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে? ৭১-এর যুদ্ধাপরাধের বিচার আদালতে প্রমাণিত হয়েছে। আর প্রথম কথা, ২৪-এর সরকারে তোফায়েল আহমেদ ছিলেন না। তোফায়েল আহমেদ তখন বর্তমান বিগত আওয়ামী লীগ সরকারের কোনো পার্ট নন। নাম্বার ২, ২৪-কে যারা, আমি পরিষ্কার করে বলতে চাই আপনার এই জনপ্রিয় অনলাইন মিডিয়ার মাধ্যমে, ২৪-কে যারা ৭১-এর সঙ্গে তুলনা করতে চায় তারা পাকিস্তানি অনুচর, তাদের চেতনায় পাকিস্তান, তাদের রাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন পাকিস্তান ভেঙেছে। কারণ ধরেন আজকে যদি কথার কথা বিএনপি স্বৈরাচারী হয়ে ওঠে, বিএনপি ফ্যাসিস্টের দিকে ধাবিত হয়, মানুষ আন্দোলন করবে না? বাঙালি তো আন্দোলনে চ্যাম্পিয়ন। তখন কি আবার আরেকটা স্বাধীনতা হবে? হ্যাঁ, এটা একটা ব্যবসা। আপনি 24-এ যেগুলো ঘটেছে আমরা তো সেটার বিচার চাই। সরকারও জড়িত থাকতে পারে, অন্যান্য সংস্থা, স্নাইপার, আপনার মিডিয়াতে এসে অনেক এই বিগত সরকারের অ্যাডভাইজাররাও বলেছে স্নাইপার জোন। তারপরে বিচার করেন, বিচার করে যে যে দায় আইন অনুযায়ী যা যা সাজা হোক। আমরাও চাই বাংলাদেশের যে কোনো নাগরিকের মৃত্যু আমাদেরকে ব্যথিত করে, সে আমার ঘোর রাজনৈতিক বিরোধী হোক। কিন্তু 24-কে 71-এর সঙ্গে তুলনা করার যে দুঃসাহস এবং যে যে বেয়াদবি, যে ধৃষ্টতা ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল্লাহ অ্যালাউ করেছিল এই তরুণদেরকে বিভ্রান্ত করে, যাদেরকে তরুণ প্রজন্মে রাজাকার বানিয়ে দিয়েছে, এইটার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা প্রকাশ করি। সেটা তো এখনো চলছে, এখনো চলছে। আম, আমরা তো ধরেই নিই যে ডক্টর ইউনূসের শাসনই ছিল জঙ্গি শাসন এবং স্বাধীনতা বিরোধীদের যে গোষ্ঠী বা পাকিস্তান অনুচরদের সমন্বয়ে গঠিত। কিন্তু এখনো কেন সেটি চলবে বিএনপি সরকারের সময়? এবং আমি এর সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের সময় যেমন নির্বিচারে মানুষজনদেরকে আটক করা হচ্ছিল, আওয়ামী লীগ নেতা কর্মী যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, একের পর এক মিথ্যা মামলা, ভুয়া মামলা এখনো সেটি চলছে। গত 3-4 দিন ধরে যশোরের বিভিন্ন উপজেলায় এইভাবে আটক করা হচ্ছে আওয়ামী লীগ যারা করেন, যাদের গায়ে আওয়ামী লীগের গন্ধটুকু, সামান্য গন্ধটুকু আছে, তাদেরকে আটক করা হচ্ছে। নতুন করে হত্যা চেষ্টা মামলায়, সেই 24-এর হত্যা চেষ্টা মামলায় সেই সবে আহ অন্তর্ভুক্ত করা হচ্ছে, শুধু যশোর নয় আরো বিভিন্ন জায়গায়। আবার অন্যদিকে আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম যদি মানে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে না নেওয়া হয় তাহলে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা এর মধ্যে দেখেছি বেশ কয়েক জায়গায় হাজার হাজার নেতা কর্মীদের মিছিল, পুলিশের সরে যাওয়া, অ্যাভয়েড করা, আবার পরবর্তীতে আটক। সব মিলিয়ে কি আরো একটা ঘন ঘন অনিশ্চয়তার মধ্যে রাজনীতি আজকে সহিংস হয়ে উঠছে? অবশ্যই আমি এখন যা দেখছি তাতে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংঘাতময় হয়ে উঠবে। আমরা চাই আর না চাই, আমরা চাই না এটা, আমরা চাই যে বাংলাদেশের গণতন্ত্রের সুবাতাস থাকুক। কিন্তু মুশকিলটা হলো ইউনূস সাহেব, ইউনূসের সরকার, আসিফ নজরুল্লাহ যেভাবে অগণতান্ত্রিক ভাবে আইনের অ্যামেন্ডমেন্ট করে, আগের দিন অ্যামেন্ডমেন্ট করলো সন্ত্রাস দমন আইনের, পরের দিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো। এবং এর মধ্য দিয়ে তো আমরা তখনও বলেছি যে এটি সঠিক হয়নি। ইভেন জুলাই আন্দোলনের যারা আন্দোলন করেছে তাদের 9 দফা, 1 দফার মধ্যে ছিল না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিংবা সাধারণ মানুষরা যারা আন্দোলনে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, আপনি যদি সে তখনকার ক্লিপিং গুলো দেখেন, তখনকার যে মানুষের বক্তব্য যে আমরা একটা ভোট চাই, আমরা ভোট চাই, দেশে বৈষম্য বিরোধী চাই, সাম্য চাই, এটা তো সাধারণ চাওয়া। তো এই যে হঠাৎ করে পাকিস্তানি কায়দায় আপনি দেখেন, আপনাকে পান্না ভাই আমি বলি, আপনি যদি যে কোনো পাড়ায় 10টা বাড়িতে র্যান্ডম যান, তার দেখবেন আপনি 3টা বাড়ি আওয়ামী লীগ করে, 3টা বাড়ি বিএনপি করে, একটা জামাত, একটা বামপন্থী, আর 2টা হচ্ছে এদিক ওদিক। এরকম আমার কথা হয়তো হেরফের অল্প হতে পারে। তো সেরকম একটা রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগের তো ফেরাও না, আওয়ামী লীগের তো এখানেই আছে। হ্যাঁ, হয়তো কিছু কেন্দ্রীয় নেতারা, টপ নেতারা দেশের বাইরে। এবং আমি যেটা দেখলাম নোয়াখালী, সুধারামে, আরো কয়েক জায়গায় যে একটা বিশাল মিছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন করছে। এখন বিএনপির বন্ধুদেরকে আমি বলি, আপনারা এই পরিস্থিতি মোকাবেলা করবেন কিভাবে? আপনারা যদি সন্ত্রাস দমন আইনের দোহাই দিয়ে আওয়ামী লীগীদের গ্রেপ্তার করেন, করতে পারেন, এটা আপনাদের চয়েস। কারণ আইনে তো আছে যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কেউ চালালে গ্রেপ্তার করতে পারে পুলিশ। সন্ত্রাস দমন আইন 2009 আওয়ামী লীগই কেন করে গিয়েছিল এটা আওয়ামী লীগ এখন বুঝুক। তো সেই আইনের দিয়ে আপনি দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন, নাকি আপনি এটা গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগের এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন? এবং সেখানে তো আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীদের নামে ফৌজদারি মামলা আছে। আপনি রুল অফ ল যেহেতু বিশ্বাস করেন বলে আপনারা দাবি করেন এই সরকার, তো সেই রুল অফ ল অনুযায়ী তারা আসবে, সারেন্ডার করবে, বিচার হবে, বিচারে যাওয়া হওয়ার হবে। কিন্তু আপনি তাই বলে যে কোটি কোটি লোক যারা আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, তাকে আপনি নিষিদ্ধ রেখে তো দেশে স্থিতিশীলতা আনতে পারবেন না। শোনেন পান্না ভাই, আমি এসপেক্ট টু এসপেক্ট কথা বলি। আওয়ামী লীগও 2014 পর থেকে নিষিদ্ধ না করলো বিএনপিকে, এই রাজনৈতিক মানসিকতা থেকে কাজ করেছিল বিএনপিকে আমরা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে দেব। এই কারণে বিএনপির জনসভা ডাকলে সরকার, ওই সময়কার সরকার, বাস বন্ধ করে দিত, ট্রেন বন্ধ করে দিত, এমনকি গুদারাঘাটে নৌকা বন্ধ করে দিত। সেটা তো রেজাল্ট কি আওয়ামী লীগ পেয়েছে।
এখন এই একেবারে দগদগে যে অভিজ্ঞতা, এটা দেখেও বিএনপি যদি না আত্মস্থ করতে পারে, তাহলে এই জাতির সামনে সংঘাত ছাড়া আর কিছু নেই। সেই সম্ভাবনায়, সেটি আশঙ্কায় আমরা আমাদের সামনে তীব্র হচ্ছে। আমাদের আসলে আশাবাদের জায়গাটি দিনকে দিন ক্ষীণ হয়ে আসছে। অনেক অনেক ভালো থাকবেন অ্যাডভোকেট মামুন মাহবুব। আপনি, আপনার জন্য শুভকামনা। দর্শক এতক্ষণ আপনারা যারা সঙ্গে ছিলেন, আপনার জন্য শুভকামনা। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।